দর্শক, এইমাত্র চ্যানেল 24 এর যে স্ক্রলে দেখলাম একটি খবর। সেটা হচ্ছে যে তারেক রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতে আর কোনো মামলা নেই। বিভিন্ন দণ্ড তো বাতিল হয়েছে, আর কোনো মামলাই নেই। অনেকগুলো মামলার শেষ নেই। গত 15 বছরে ইচ্ছামতো 21শে আগস্ট হত্যাকাণ্ড থেকে শুরু করে যত রকম মামলা আছে সমস্ত মামলায় দণ্ড, শুধু ফাঁসিটা বাকি রাখছিল। ওটা বোধহয় তারেক রহমান দেশে যদি নিয়ে আসতে পারতো তাহলে সেটা উচ্চ আদালতে যাইতো। উচ্চ আদালতে তখন ফাঁসির দণ্ডটা দিয়ে দিত। এটুকু বাকি ছিল। খালেদা জিয়াকে দেখলেন না, নিম্ন আদালত দিল 3 বছর, আর উচ্চ আদালত দিয়ে দিল 10 বছর। তো এটা তো সবই তো হাতের মুঠে। তার নিম্ন আদালত, উচ্চ আদালত সবই। এস কে সিনহাকে বিদায় করার পরে পুরো উচ্চ আদালত দখলে চলে গেল। মানে ওইটা একটা আওয়ামী লীগের একটা বড় কার্যালয়ে পরিণত হলো বাংলাদেশের সুপ্রিম কোর্ট। যাই হোক, এখন প্রশ্ন হলো যে সব মামলা তো গেল, তার মানে কি তারেক রহমান এখন নিরাপদ? এখন দেশে ফিরলে তার কোনো আর মামলা মোকদ্দমার ঝুঁকি নেই, সুতরাং ফিরে আসা উচিত। এই নিয়ে নানা রকম বিতর্ক আছে। কেউ কেউ বলছেন তিনি আসছেন না কেন। মানে দেশের মানুষ যদি তারা নিরাপদহীন অবস্থায় থাকে, বা দেশের মানুষের নিরাপত্তা নেই, সেখানে তারেক রহমান নিজের নিরাপত্তা নিয়ে এত চিন্তিত কেন? দর্শক, এই প্রসঙ্গে আমি দেখলাম যে অনেকে বেশ এটা মুখরোচক ভাবে কথাগুলো বলে। এখন দেখেন, আমি হলাম ব্যক্তি, আর তারেক রহমান কি? তারেক রহমান ব্যক্তি এবং একই সঙ্গে একটা প্রতিষ্ঠান, যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের এখন সর্ববৃহৎ রাজনৈতিক দলকে তিনি রিপ্রেজেন্ট করতেছেন। তার মা অসুস্থ, এটা সবাই জানে। যে তার মা আবার সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসবে সেই সম্ভাবনা কম। বরং তিনি যতদিন বেঁচে আছেন চিকিৎসা নিয়ে তাকে বেঁচে থাকতে হবে, এটা মোটামুটি নির্ধারিত। বয়সের কারণে তিনি আর স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসবেন না। একটা দল পরিচালনা করার মতন যেই শারীরিক সক্ষমতা, সেই সক্ষমতা নেই স্বাভাবিক কারণে, বয়সের কারণে। আর যদি তিনি যখন নাকি অল্প অসুস্থ ছিলেন তখন যদি বিদেশে নিয়ে তার উন্নত চিকিৎসা করা হতো, তখন হয়তো তিনি আরো কিছুদিন দলকে বা সরকারকে চালাতে পারতেন। কিন্তু এখন তো সেই অবস্থা নেই। শেখ হাসিনা সরকার তাকে সেই চিকিৎসার সুযোগ দেয়নি, এবং এটা পরিকল্পিতভাবে। যাই হোক, এখন ওই প্রসঙ্গটা থাক, তারেক রহমানের প্রসঙ্গটা আসি। সবাই বলছে সে তারেক রহমান আসছেন না কেন? তিনি তাহলে কেমন নেতা? তিনি দেশের মানুষের নিরাপত্তার কথা ভাবেন না, নিজের কথা ভাবেন? হ্যাঁ, তাকে তো ভাবতেই হবে, তাকে তো ভাবতেই হবে। আমি বারবার বলি, ওই যে পারভেজ মোশাররফ, পারভেজ মোশাররফের পর যেই বেনজির বেনজির ভুট্টো যে দেশে আসছিল একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে, তখন সরকার প্রশাসন বলে তেমন ছিল না, এবং জঙ্গিদের মারাত্মক তৎপরতা ছিল। বেনজির আহমেদ দেশে আসার পর সম্ভবত 1 সপ্তাহের মধ্যে প্রথম যে সমাবেশে গেল, কি হলো? দূর থেকে স্নাইপাররা গুলি করে তার মাথা উড়াই দিল। তাকে রক্ষা করতে পারলো? এবং তারপর কি হলো? পাকিস্তান পিপুলস পার্টি চরম দুরবস্থার মধ্যে পড়লো। সেই দুরবস্থা কিন্তু এখনো পর্যন্ত পাকিস্তান পিপুলস পার্টি আর ক্ষমতায় নেই। শাহবাজ শরীফ, মুসলিম লীগ যদিও জোটের আছে, কিন্তু পাকিস্তান পিপুলস পার্টির যেই শক্তি ছিল, যেই জনপ্রিয়তা ছিল, তাতে তো সে একটা একক বৃহত্তম রাজনৈতিক দল পরিণত হওয়ার কথা ছিল, কিন্তু পারেনি নেতৃত্বের দুর্বলতার কারণে। বেনজির ভুট্টো, আসিফ, সে এক দুর্নীতিবাজ। তো তার পক্ষে মানে পাকিস্তানের জনতা সাড়া দেয়নি। বেনজির ভুট্টোর প্রতি মানুষের ছিল, কিন্তু সে বেনজির ভুট্টো শেষ। বিলওয়াল ভুট্টো এখন যিনি আছেন, যিনি দল চালাচ্ছেন, বেনজিরের সন্তান, তিনি কিন্তু পশ্চিমা উচ্চশিক্ষায় শিক্ষিত, কিন্তু দেশের মানে মাটি মানুষের সঙ্গে তেমন সম্পর্ক নেই। তিনি একটা উচ্চবিত্ত পরিবারের সন্তান হিসেবে, একজন বিলাসী নেতা হিসেবে তিনি রাজনীতি করেন, এবং সেইভাবেই তার পরিচিতি। এখন পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা হচ্ছেন ইমরান খান। তো যাক, সেটা আর এক প্রসঙ্গ। সেটা তো আর আমি বলছিলাম যে বেনজির ভুট্টোর যে পরিণত হয়েছিল, আজকে কি তারেক রহমান, বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটা কি যথেষ্ট সে মানে তারেক রহমানকে তার জীবনের নিরাপত্তা দিতে? আমি তো মনে করি মোটেই নিরাপত্তা না। তারেক রহমান যদি ক্ষতিগ্রস্ত হন, কোনো যদি একটি আঘাত আসে তার উপর, তার মানে পুরো রাজনৈতিক দল, যে এই ক্ষতিটা আওয়ামী লীগ করতে পারেনি, বিএনপির এক তারেক রহমানকে যদি এখন টার্গেট করা হয় এবং সেটা যদি সাকসেসফুল হয়,
কুচক্রীরা, তাহলে কিন্তু বিএনপি শেষ। বিএনপির সবাই জানেন যে বিএনপির কিন্তু নেতৃত্বের সাংঘাতিক রকম সংকট, যে একক কোনো নেতৃত্ব নেই। তারেক রহমানের পরে যে পুরো দলকে চালাবেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত ভালো লোক, ভদ্রলোক, এবং তারেক রহমানের নির্দেশনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাদেরকে নিয়ে কিন্তু অনেক পথ পাড়ি দিয়েছে। কিন্তু একক নেতা হওয়া মানে এক নম্বর হওয়া, পুরো দলের উপরে প্রভাব ফেলানোর মতন সেই রকম পরিস্থিতি কারণ নেই। তো এখন আছেন তারেক রহমান। সুতরাং তারেক রহমানকে কেউ যদি বলেন যে আমি যদি থাকতে পারি তাহলে দেশে, তাহলে তারেক রহমান থাকতে পারেন না। আমি আর তারেক রহমান এক না। আমি যদি এয়ারপোর্টে আসি 500 লোকও হবে না। তারেক রহমান যদি আসে 5 লক্ষ লোক তো মিনিমাম হবে। আমার ধারণা 10 থেকে 20 লাখ লোক হবে। এই লোক সামাল দেবে কে? তার মানে তারেক রহমান একটা প্রতিষ্ঠান। তাকে কেন্দ্র করে সে দেশে আসার পর যেই পরিস্থিতি তৈরি হবে, লক্ষ লক্ষ মানুষের যে ভিড়, এবং তার ভিতরে যে স্নাইপাররা লুকায় থাকবে না, তার ভিতরে যে কুচক্রী মহল যে কোনো অঘটন ঘটাবে না, তার নিশ্চয়তা কি? সেই নিরাপত্তা নিশ্চিত করার মতন কি কোনো পরিস্থিতি আছে? এখন পর্যন্ত নেই। আমরা জানি যে পুলিশ মানুষকে প্রোটেকশন দিতে পারছে না, পুলিশ জনতার মবকে ঠেকাতে পারছে না, বরং পুলিশ আক্রান্ত হচ্ছে। এই অবস্থায় তারেক রহমান যদি আসতেও চান, তারেক রহমানের দল বিএনপির কি সেটা অ্যালাউ করবে? মতামত দেবে যে হ্যাঁ আপনি আসেন, এসে এই ঝুঁকিটা নেন? এই ঝুঁকিটা নিলে ক্ষতিকার। ক্ষতি শুধু তারেক রহমানের একার না, পুরো দলটা ক্ষতিগ্রস্ত হবে। আর এই দলটা ক্ষতিগ্রস্ত হওয়া মানে কি? বাংলাদেশের যে সম্ভাব্য আগামী দিনের যে সরকার, বিএনপি সরকার, সেই সরকার দুর্বল সরকারে পরিণত হবে। এমনও হতে পারে সে এই বিএনপি ক্ষমতায় নাও আসতে পারে, অন্যান্য শক্তি তখন সামনে চলে আসতে পারে, যেই শক্তি আসলে জনতার বলে বলিয়ান না। সুতরাং অনেকগুলো ব্যাপার আছে, শুধু মামলা প্রত্যাহার না, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করার পরেই তার দেশে ফেরা উচিত। এবং এই ব্যাপারে অন্তর্বর্তী সরকারের ভাবা উচিত যে এই সরকারের পেছনে সবচেয়ে বড় সমর্থন বিএনপি। বিএনপি যদি এখনই সমর্থন প্রত্যাহার করে, এই সরকার কিন্তু টিকতে পারবে না। এটা হচ্ছে বাস্তবতা। সেই বাস্তবতার নিরিখে তারেক রহমানের নিরাপত্তা, বিশেষ নিরাপত্তা কি দেওয়া হবে, সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত, এবং তারেক রহমান যাতে দেশে ফিরতে পারে সেরকম পরিবেশ তৈরি করা সরকারের দায়িত্ব। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।